রোমানে এক প্রবাসী ভাই থেকে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। সে এই স্বপ্নের দেশ ইউরোপে আসার কিছুটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়ের সাথে পরিচয় হয়। ভাইয়ের নামটা কি ভাই? আবু বকর সিদ্দিক। তো আপনি কোথা থেকে এসেছেন? মালয়েশিয়া থেকে আইছি। তো এই স্বপ্নের দেশ ইউরোপে আসতে সবাই পাগল, ইভেন আমিও পাগল ছিলাম। শেষ পর্যন্ত এখানে এসেছি। হ্যাঁ। দীর্ঘ 11টা বছর সংগ্রাম করার পর এখানে এসেছি, যেটা বাস্তব লাইফে আমার যেটা ঘটেছে। তো আপনি কতটা সময় আমি অপেক্ষা? অনেক চেষ্টা করছিলাম, প্রায় 4 বছর আগেও চেষ্টা করছি চেক রিপাবলিক যাওয়ার চেক লাগে। রিপাবলিকের চেষ্টা করছেন? হইছে না, অনেক চেষ্টা করছি, এরপর থেকে আর কোনো চেষ্টা করি নাই। পরে আপনি হঠাৎ কি এক করে জায়গায় ট্রাই করছিলেন খালি হ্যাঁ, চেক রিপাবলিক, হ্যাঁ, আর চার অন্য কোনো চার দেশে বছর আগে ট্রাই করছিলেন? ট্রাই করছি, অনেক কাগজপত্র নিয়েছি, পরে আর হইছে না, জমা দিছিলাম হইছে না। পরে আর চেষ্টা করি নাই, পরে এখন হঠাৎ করে রোমানিয়া ট্রাই করছি, পরে রোমানে আনুমানিক আপনার কতটা সময় লেগেছে? ডিসেম্বরের 19 তারিখে জমা হয়েছে, জানুয়ারির 17 তারিখ পারমিট পাইলিছি। তাহলে তো অনেক শর্ট টাইমে আপনি শর্ট টাইম। কাগজটা পেয়ে গেছেন, যেটা বাস্তবে যেটা দেখলাম। কারণ যদিও কোম্পানি এটা ডকুমেন্ট বালা। কোম্পানির, তারপর হচ্ছে সেনজেনের একটু আগে বা যেটাই বলুন, কারণ সেনজেনের পরে এখন যারা জমা দিতেছে সবই হলে লং টাইম প্রসেস চলতেছে। তো আপনার ভাগ্যটা অনেক ভালো। তো লিঙ্কটা হতে পারে ভালো ছিল। তো আসার পরে আপনাকে কোম্পানি থেকে যেসব ডকুমেন্ট দিয়েছিল, মনে করেন কন্ট্রাক্ট পেপার, এগ্রিমেন্ট পেপার, এগুলির সাথে কি এখন এক মিল আছে বর্তমান? হয়, এক মিল আছে। এক মিল আছে। এবং যখন আপনি ফাইলটা জমা দিয়েছিলেন, ইন্টারভিউ হয়েছিল? হয়, না, ইন্টারভিউ হয়েছে মালয়েশিয়াতে। ইন্টারভিউ হয়েছিল। হ্যাঁ, ইন্টারভিউতে আপনি কথা বলছিলেন? কথা বলছি, জিগাইছে যে কেন ফ্রেন্ড আচ্ছা, বন্ধু আসেনি, যে আছে, যে তো কোন শহরও যাইতে, যে সুইচে বা শহরও যাইতাম, এইরকম প্রশ্ন করছে। আমি উত্তর দিছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কইছে আর ফার্স্ট টাইম ইন্টারভিউ করছো, অ্যাপ্লাই করছো আর এর আগে করছিলেনি? পরে কইছি ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করছিলাম, এর আগে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করিনি। আচ্ছা, এরকম আচ্ছা। প্রশ্ন করছে। তো স্বপ্নের দেশে এখন তো ইউরোপে এসে অনেকটা সুখী মনে হইতেছে নাকি? কিরকম ফিলিং লাগতেছে স্বপ্নের দেশ এই ইউরোপে, রোমানিয়ার দেশ? যদিও জার্মানির মতন এটা দেশ না। তো জার্মানির মতন বা ইটালির মতন বা ফ্রান্সের মতন হতে অনেকটা সময় লাগবে। যেগুলি ব্যান মার্কা, অর্থাৎ মার্ক করা যেগুলি দেশ, যেমন মনে করেন জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, ইটালি, এগুলো হচ্ছে মার্কা, মানে মার্ক করা। উন্নত দেশ হ্যাঁ। তাহলে রোমানিয়া ইউরোপের মধ্যে এখন তো আর সেনজেন হইয়া গেছে। ও, একবারে খারাপও নাই, ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো এই স্বপ্নের দেশ ইউরোপে আসার পর অন্য কোনো জায়গায় ঘোরাফেরা করছেন একটু? না, তেমন একটা এয়ারপোর্ট আইছিলাম, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট সুইচে পয়েন্ট, তেমন একটা হইছে না। সো আমরা তো এশিয়ার লোক, এবং দীর্ঘদিন আপনি মালয়েশিয়া ছিলেন। তো মালয়েশিয়ার সাথে কালচার তো অনেকটা পার্থক্য হবে, কারণ অনেক মালয়েশিয়ার পার্থক্য, কালচার এবং ওয়েদারের পার্থক্য। ওয়েদার পার্থক্য। কিন্তু খাওয়া দাওয়ার কথা যদি জিজ্ঞাসা করে, যদি কিছু মনে না করেন, তো এখানকার খাওয়া দাওয়াটা কীরকম স্টাইল? খাওয়া দাওয়া এরকম, এখানে তো ওরা পিজা খায় বেশি, রুটি খায় বেশি, পটেটো খায় বেশি, আলু, যে তো আমিও এক সময় একটু কথা বলি, সেটা হচ্ছে আমিও এক সময় ভাবতাম যে ইউরোপের লোকেরা কোনো বাতি চোখে দেখতো না, এবং জাপানেরা বাতি খাইতো না। কিন্তু আসার পরে আসলে বাস্তব এটা দেখলাম, হতে পারে ওরা ভাত খুব কম খায়, অন্য অন্য জিনিসগুলো খায়, যেটা আমি বাস্তব জীবনে এখন লাইভে আমি দেখতেছি। আসলে এই দেশের লোকেরা ভাত খায়ই না। ভাত খায় না এমন তো না, খায় কিন্তু খুব কম। হতে পারে সপ্তাহে একদিন খায় কেউ, অন্য অন্য জিনিসগুলো খায়, ফাস্ট ফুডের জিনিস আছে। যেমন যেটা বলেন যে পটেটো, পিজা, এই রুটি জাতীয় খাবার, কারণ ময়দা দিয়ে বানায়। তো এই দেশে তো একটাই সমস্যা, যে শাকসবজি কম মিলে, মাছ একেবারে কম, একটু মাছ, একটু অসুবিধা আমরা বাংলাদেশি লেগে আর একটু অসুবিধা। আমাদের খাওয়া দাওয়া হ্যাঁ, একটু কষ্ট হয়, মানে কষ্ট। আমাদের জাতীয় সবজি টবজি এগুলি সেগুলি পাওয়া যায় না, কিন্তু তারপর ভাগ্য ভালো, সব কিছু পাইতেছি, পিঁয়াজ টিয়াজ মরিচ, হ্যাঁ, এটাও ভাগ্য। কারণ এমন একটা সময় শুনছি যে এখানেও এই পিঁয়াজ টিয়াজ খাইতো না। মরিচ কি, মরিচই চিনে না। যেমন আমরা এদেশে মরিচ কি, বড় মরিচ, হ্যাঁ, বড় ছোটো মরিচ। মরিচ নাই, ছোটো ছোট মরিচ মরিচ নাই। নাই, তো বড় ছোটো মরিচ। মরিচ জাল, ছোটো পেঁয়াজও নাই, কিন্তু তারপর অন্য অন্য সবজি খুব পাওয়া যায় না, কিন্তু যাই হোক তারপর আছি। আর সবজির সাথে তুলনা করলে এখানে অনেকটাই কম পাওয়া যাব। আর খাবারের দাম কীরকম পড়ে মোটামুটি? মালয়েশিয়া ছিলেন, মালয়েশিয়ার তুলনায় কীরকম খাবারের দাম? সেম ওই, হ্যাঁ, একটু ডিফারেন্ট, একটু বেশি। মালয়েশিয়া একটু কম, আর এখানে একটু বেশি, তেমন বেশি না, হালকা ডিফারেন্ট। আহ, যে চিকেনের দাম মালয়েশিয়া ও
10 টাকা কেজি, এখানে 10 টাকা কেজি সিমই। তো আপনার থেকে তো শুনলাম ভাইয়া, আপনি তো শুনলাম যে আপনি 7.5 লাখ টাকা দিয়েছেন এবং এখন তো জুলাই মাস এবং 2024। তো সামনে তো ফুল সিজন হয়ে যাবে, এখনও অনেক লোক আসার জন্য পাগল। তো ভবিষ্যতে এই রেটটা তো আরও বেড়ে যাবে, যেটা শুনতেছি মানুষ অনেকভাবে মন্তব্য করতেছে, বা সিজন হয়ে এসে 10 লাখ 12 লাখ টাকা চাইতেছে আমার কাছ থেকে। তো অনেকেই আসতে চাইতেছে আসলে 10 লাখ টাকা। আমি আপনার কাছ থেকে একটু তথ্য নেব, সেটা যদি আপনার অভিজ্ঞতা থেকে আপনার মন্তব্য থেকে বলেন তাহলে সবচেয়ে উপকারিত হবে অনেক ভিউয়ার্সরা। আর সেটা হচ্ছে যেহেতু সেনজেনের কথা কয়ে অনেক এজেন্সিরা 10 লাখ 12 লাখ 14 লাখ টাকা নিতেছে, তো তাদের আশাটা উচিত হবে কি উচিত হবে না, যদি আপনার মন্তব্য থেকে একটু বলেন এখানে। মন্তব্য যে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে আর আসা উচিত হবে না। অনেক টাকা এই তুলনায় এরকম ইনকাম নাই এই দেশে। তো ভাই কেন? এই যে এত টাকা দিয়ে আর এই দেশে তো এত টাকা জো করতে পারতো না, মাসে রোজগার করবো 50-60 হাজার টাকা। এরকম তাহলে তো 5 বছর লাগে যাবে ওইগুলো টাকা তুলতে। আর এই দেশে মানুষ থাকে না, সবাই চলে যায় অন্য কান্ট্রিতে, সেন্ট্রাল ইউরোপে চলে যায়। তো আপনার মন্তব্য হচ্ছে যে এখানে যদি কেউ 10 থেকে 12 লাখ টাকাতে আসে এবং এই টাকা ওঠাতে অনেকটা সময় লাগবে, এবং এই রোমানিতে মিনিমাম স্যালারি এখন বর্তমানে যেটা চলতেছে 50 থেকে 60 হাজার টাকা তারা সেভ করে রাখতে পারবে খায় দেয়। কিন্তু আসলে সেন্ট্রাল ইউরোপের মতন কোনো বেতন নাই এখানে, কিন্তু সেন্ট্রাল ইউরোপের কথা নাম করে এজেন্সিরা হলে এখন 12 থেকে 14 লাখ টাকা মতন নিতেছে সাধারণ প্রবাসীর বাইরে থেকে বা যারা আসবে তাদের থেকে, ক্যান্ডিডেট থেকে। কিন্তু আসলে এত টাকা হিসাবে এখানে আসা উচিত নয়, যেই কারণে আমাদের এই রোমানিয়ার লোকেরা হলে পছন্দ করে না, কারণ এতগুলা টাকা দিয়ে আসা অন্যান্য দেশের লোকেরা হলে এত টাকা দিয়ে আসে না। এটা আমি বাস্তব কিছু একটা অভিজ্ঞতা পাইছি, কিছু লোকাল লোকের সাথে আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করছি এবং ওরাও বলছে যে এরকম ব্যাপার। কারণ তাদের স্যালারি দেয় খুব কম, কিন্তু আমাদের স্যালারি বেশি দেওয়াও ধরে রাখতে পারে না। কিন্তু আমরা কাজের অভিজ্ঞতা না থাকলে ধরে রাখবো কেমতে? কিন্তু সবাই তো ওই যে সেন্ট্রাল ইউরোপে খুঁজে, কারণ 14 লাখ টাকা তো উঠাই দেবো, অথবা 12 লাখ টাকাতে আসলে 12 লাখ টাকা তো উঠাই দেবো। এই 12 লাখ টাকা উঠাইতে তাহলে সময় লাগবো। আর আপনি যদি রোমানায় থাকেন, রোমানায় তো দেখা যাচ্ছে বছরে 6 মাসে ঠিকঠাক মতন কাজ করতে পারবেন, আর 6 মাসে দেখা যাচ্ছে উল্টাভাবে কাজ। আর সেটা হচ্ছে উইন্টারের সময় আপনার কাজের পরিমাণ কম থাকবো, তখন হয়তো পারে বেসিকটা দেয় এই কোনো মতন, কারণ এখানে তো সামার আর উইন্টার একটু পার্থক্য রয়েছে। তো এখানে আসার পরে কি করে চলে যায়, ওই সেন্ট্রাল ইউরোপে চলে যায়, ওই যে 10 লাখ 12 লাখ টাকা উঠাইতে হয়। কিন্তু ওখানে থেকে উঠাইতে হলে কি করে, তারা অবৈধভাবে চলে যায়, আবার অবৈধভাবে থাকে হয়, কিন্তু কখন দেশে যাবে না যাবে এটা কোনো সিদ্ধান্ত নাই। তো আসলে অনেকটা কঠিন এখন বর্তমানে আমাদের থার্ড পার্সন হিসাবে অনেক লোকের কাছ থেকে এই যে এজেন্সিরা তারা সেনজেনের কথা কয়ে নিতেছে টাকাগুলো, আসলে এটা উচিত না। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আমার এই ছোটো ইউটিউবের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।